আসসালামু আলাইকুম। আজ 24শে সেপ্টেম্বর, আজই আশ্বিন 1428 বঙ্গাব্দ। জানিয়ে দিচ্ছি হকার নিউজের আজকের সব খবর। দাখিল পরীক্ষা শুরু 14 নভেম্বর। চলতি বছরে দাখিল পরীক্ষা আগামী 14 নভেম্বর শুরু হবে, চলবে 21শে নভেম্বর পর্যন্ত। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু নৈর্বাচনিক বিষয়ে। নির্ধারিত দিনে সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 23শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দাখিল পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত সময়সূচি অনুযায়ী 14 নভেম্বর প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর 18 নভেম্বর হাদিস শরীফ এবং 21শে নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম এবং তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনার মধ্যে অন্যতম, পরীক্ষার্থীদের অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে এবং পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। এবার পরীক্ষার সময়সীমা হবে 1 ঘন্টা 30 মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার দিন সকাল 9:30 শিক্ষার্থীদের উত্তরপত্র এবং OMR শিট বিতরণ করা হবে। এদিকে পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষা শুরুর 3 দিন আগে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। ই-কমার্সে প্রতারণা বন্ধের উপায় বের করতে বললেন রাষ্ট্রপতি। ই-কমার্সে ভোক্তাদের প্রতারিত হওয়ার বিষয়ে কথা বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি এ খাতে প্রতারণা বন্ধে সরকারি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কার্যকর উপায় বের করতে বলেছেন। 23শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের 2020-21 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় রাষ্ট্রপতি কথা বলেন। পত্রপত্রিকা ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই তাদের জন্য সুরক্ষার পদক্ষেপ নিতে হবে। তিনি দেশে দ্রুত সম্প্রসারণশীল ই-কমার্স ব্যবসায় ভোক্তা প্রতারণা বন্ধে কার্যকর উপায় বের করতে প্রতিযোগিতা কমিশনের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ই-কমার্স একটি সম্ভাবনাময় খাত। কিছু সংখ্যক লোকের কারণে এ খাতটি যেন শুরুতেই মুখ থুবড়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। এ খাতে প্রতারণা সহ ভোক্তার স্বার্থের জন্য ক্ষতিকর বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো কঠোর হস্তে দমনের জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতির উপপ্রেস সচিব মুন্সি জালালউদ্দিন ব্রিফিংয়ে এই তথ্য দেন। সাক্ষাৎকালে কমিশন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম প্রতিবেদনের উল্লেখযোগ্য কিছু বিষয় সহ কমিশনের চলমান কার্যক্রম রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে আরও অংশ নেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং কমিশনের সদস্য GM সালেহ উদ্দিন, ডক্টর AFM মঞ্জুর কাদির ও নাসরিন বেগম। শহরে 5, গ্রামে 10 দিনে পণ্য ডেলিভারি বাধ্যতামূলক। অগ্রিম অর্থ পরিশোধের ক্ষেত্রে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে শহরের মধ্যে অবস্থান করা গ্রাহকের কাছে 5 দিনের মধ্যে এবং গ্রামে অবস্থান করা গ্রাহকের কাছে সর্বোচ্চ 10 দিনের মধ্যে পণ্য পৌঁছে দিতে হবে। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়ে ক্রেতা বিক্রেতাদের সতর্ক করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল। ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক ভোক্তা সাধারণকে নানাভাবে প্রতারিত করার তথ্য পাওয়া যাচ্ছে। এই সমস্যা নিরসনে সরকার ইতোমধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021 জারি করেছে। নির্দেশিকা অনুসারে অগ্রিম পরিশোধের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে ক্রয়াদেশ গ্রহণের পরবর্তী সর্বোচ্চ 5 দিন এবং বিভিন্ন শহরে বা গ্রামে অবস্থান করলে সর্বোচ্চ 10 দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া গ্রাহকের সুরক্ষার স্বার্থে পণ্য ডেলিভারি দেওয়ার পর পেমেন্ট গেটওয়ে থেকে অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা জারি করা হয়েছে। এক্ষেত্রে অনলাইন পেমেন্ট অপেক্ষাকৃত নিরাপদ। এতে আরও বলা হয়, ডিজিটাল কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠান থেকে সতর্কতার সঙ্গে পণ্য সামগ্রী ক্রয়ের জন্য ক্রেতাদের অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনায় ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021 এর ব্যত্যয় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদপুরে 3 কলেজ ছাত্রী করোনা আক্রান্ত, ছাত্রীনিবাস বন্ধ। চাঁদপুরের কচুয়া উপজেলার ডক্টর মনসুর উদ্দিন মহিলা কলেজের একাদশ শ্রেণীর 3 শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। 20শে সেপ্টেম্বর সোমবার কলেজ ছাত্রনিবাসের
50 শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়। বুধবার 22 সেপ্টেম্বর 3 জনের করোনা পজিটিভ আসে। করোনা শনাক্তের পর তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ ঘটনায় 23 সেপ্টেম্বর বৃহস্পতিবার কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেয়া হয়েছে। এ ব্যাপারে ডক্টর মনসুর উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, 3 শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির নির্দেশে বৃহস্পতিবার কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেয়া হয়েছে। করোনা শনাক্ত শিক্ষার্থীদের পরিবারকেও করোনা পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। এদিকে কলেজের 3 শিক্ষার্থী করোনা শনাক্তের খবর পেয়ে বৃহস্পতিবার মাউসির উপপরিচালক প্রফেসর সমস্বর চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন পাটোয়ারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ খান কলেজ পরিদর্শন করেন। তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনায় সতর্ক থাকার নির্দেশ দেন। করোনায় 119 দিনে সর্বনিম্ন মৃত্যু। করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,337 জনে। এর আগে চলতি বছরের 27শে মে করোনায় 22 জনের মৃত্যু হয়। সে হিসেবে গত 119 দিনের মধ্যে এটি সর্বনিম্ন মৃত্যু। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 1144 জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা 15,48,320 জন। 23 সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় সরকারি ও বেসরকারি 814টি ল্যাবরেটরিতে 24,820টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 95,51,970টি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 4.61%। গত বছরের 8 মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার 16.21%। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,653 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 15,07,789 জন। গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে ঢাকা বিভাগের 11 জন, চট্টগ্রামের 6 জন, খুলনার 3 জন, সিলেটে 3 জন, রংপুর বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা শনিবার থেকে। আগামী শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীরা করোনা পরীক্ষা করে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। 23 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপন কাজ সরজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিমানবন্দরে ল্যাব বসানোর কাজ দ্রুততম সময়ে করার জন্য আমি নিজে গত পরশু এসে জায়গা নির্ধারণ করেছি। আশা করছি 23 সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাই অক্লান্ত পরিশ্রম করেছেন। সব দিক ঠিক থাকলে আগামী পরশু মানে শনিবার বিদেশগামীরা এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন। ল্যাবের সংখ্যা কয়টি এবং দৈনিক কতজন ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারবেন এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে মোট 6টি ল্যাবে 12টি মেশিন বসানো হবে। এই ল্যাবগুলোর মধ্যে প্রতিদিন অন্তত 3.5 থেকে 4 হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুততম সময়ে পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব উভয়ই কাজ করবে। এ সময় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গরু চুরি কেন্দ্র করে মাদাগাস্কারে সংঘর্ষে নিহত 46 জন। গরু চুরি করাকে কেন্দ্র করে মাদাগাস্কারে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 46 জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে, খবর বিবিসির। গরু চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি গ্রামে 120 জনের মতো সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এ সময় পাল্টা হামলা চালায় স্থানীয়রা। দুপক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হয় অন্তত 46 জন। প্রায়ই গরু চুরি করাকে কেন্দ্র করে এই অঞ্চলের গ্রামবাসীর মধ্যে এমন সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। দেশটির মানবাধিকার কমিশন বলছে, তারা হামলার ঘটনার স্বাধীন তদন্ত করবে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত কাজ করার কথাও জানিয়েছে মানবাধিকার কমিশন। মাদাগাস্কার দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এটি মালাগাসি নামেও পরিচিত। এই দ্বীপরাষ্ট্রে প্রচলন আছে, যার যত গরু বাছুর বেশি, স্থানীয় সমাজে তার সম্মান ও প্রতিপত্তি তত বেশি। এখানকার লোকেরা প্রাণ গেলেও গরু বাছুর বিক্রি করতে চায় না বা গরুর মাংস খাওয়ার চাল থাকলেও গো হত্যা করে না।
তবে গরু চুরির ঘটনা নিত্য ব্যাপার এখানে। প্রায় শোনা যায় একজন আরেকজনের গরু চুরি করে জেল খাটছেন। ৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি, গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে 2টি মামলা। গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এজন্য ব্যাংকিং ও নন ব্যাংকিং সেবা দেওয়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ভ্যাটযোগ্য সেবা প্রদান করার পরও প্রতিষ্ঠানটি এখনও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরেকটি মামলা করেছে রাজস্ব বিভাগের ভ্যাট গোয়েন্দারা। নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার কায়সারের নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠানটির ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্তকালে গ্রামীণ ব্যাংকের এসব অনিয়ম বের হয়। রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই সেবার কোড S056 এর আওতায় ব্যাংকিং ও নন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে, কিন্তু ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটি এখনও নিবন্ধন গ্রহণ করেনি। হিরো আলমের বাবু খাইছো গানে বিকৃতির অভিযোগের সত্যতা মেলেনি। আলোচিত বাবু খাইছো গানের শিরোনাম, কথা, সুর চুরি ও বিকৃত করার অভিযোগে হিরো আলম ও আতাউর রহমান মমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার সাক্ষ্য প্রমাণে সত্যতা খুঁজে পায়নি তদন্ত সংস্থা সিআইডি। তবে সিআইডির দেওয়া প্রতিবেদনের ওপর নারাজি দেবেন মামলার বাদী সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সঙ্গীত পরিচালক মীর শাহরিয়ার মাসুম। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত সংস্থা সিআইডি এ মামলায় প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে সত্যতা খুঁজে পাওয়া যায়নি বলে তদন্তকারী কর্মকর্তা সিআইডি উপপরিদর্শক সাখাওয়াত হোসেন উল্লেখ করেন। মামলার বাদী প্রতিবেদনের ওপর নারাজি দেবেন বলে আদালতকে জানান। আদালত এ বিষয়ে শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক সাখাওয়াত হোসেন প্রতিবেদনে উল্লেখ করেছেন, বাবু খাইছো শিরোনামের 2টি গানের শুধুমাত্র বাবু খাইছো শব্দ ছাড়া গানের অন্যান্য কথা ও সুরের মধ্যে হুবহু কোনো সাদৃশ্য পাওয়া যায়নি। প্রকাশিত গানের বাবু খাইছো শিরোনামের জন্য গানটি জনপ্রিয় হয়েছে। ইউনিয়ন ব্যাংকের ভল্টে গরমিল, 3 কর্মকর্তা প্রত্যাহার। ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় ভল্টের 19 কোটি টাকার গরমিলের ঘটনায় ওই শাখার 3 কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ব্যাংকটি। পাশাপাশি এ ঘটনার পরিপ্রেক্ষিতে 3 থেকে 5 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া এ ঘটনায় তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। নিচ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে ব্যাংকের গুলশান শাখার ভল্ট থেকে টাকা উধাওয়ের ঘটনা তোলপাড় তৈরি করেছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল এমন তথ্য উদ্ঘাটন করার পর চাঞ্চল্য তৈরি হয়। জানা যায়, কাগজে কলমে ওই শাখার ভল্টে ৩১ কোটি টাকা দেখানো হলেও প্রকৃতপক্ষে ছিল 12 কোটি টাকা। বাকি 19 কোটি টাকার বিষয়ে তাৎক্ষণিকভাবে শাখা কর্তৃপক্ষ কোনো জবাব দিতে পারেনি। এরপর বিষয়টি ধামাচাপা দিতে নানা তৎপরতা শুরু হয়। এ নিয়ে ব্যাংকটির ডিএমডি হাসান ইকবাল গণমাধ্যমকে বলেন, ব্যাংকিং আওয়ারের পর একজন ভিভিআইপি গ্রাহক আসেন, তাকে ভল্টের ওই টাকা দেওয়া হয়েছিল। পরে সেই টাকা আবার সমন্বয় করা হয়। এ ঘটনায় গুলশান শাখার 3 কর্মকর্তাকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। এ ধরনের সংবাদ নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।